আমেরিকা বাংলাদেশে ইসলামিক দলগুলোকে আপনার ফ্যানিং করছে, কারণ একমাত্র টার্গেট ভারত। হ্যাঁ, ভারতকে শায়েস্তা করা। এখানে বাংলাদেশে যে তাদের টার্গেট হলো ভারতকে শায়েস্তা করা, ভারতকে চাপের মধ্যে রাখা, এবং সেটা পাকিস্তানের সঙ্গে নিয়ে। এখন এখানে মানে বিষয় কিন্তু মানে একমাত্র যে অমুক এটা করছে তমুক এটা করছে, পুরো এটা কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার্স আছে এখানে। সুতরাং এবং আমি তো মনে করি এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সেনাবাহিনী। এই এই আমি আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি আরকি। আমি এখানে অনেকে মনে করতে পারে আমি বাংলাদেশের জনগণকে ছোট করছি, খাটো করছি। বিষয়টা সেরকম না। কিন্তু আমার বোঝাপড়ায় মনে হচ্ছে আরকি এখানে একটা বড় ভূমিকায় সেনাবাহিনী ছিল। তো এখন সেটা আমরা কিন্তু এটা নিয়ে কথা বলি না। হ্যাঁ? এবং কথা বলতে চাই না। অনেকগুলো কারণে কথা বলতে চাই না। যারা আন্দোলন করেছে তারা মনে করছে এটা করলে আন্দোলনকারীদেরকে ছোট করা হবে। তাদের বাংলাদেশের সাধারণ জনগণের যে কন্ট্রিবিউশন তাকে খাটো করা হবে। কিন্তু পুরোটাই আমার কাছে মনে হয়েছে যে এটার একটা বড় জায়গা হলো সেনাবাহিনী ছিল। এখন এটা বলতে হয়তো গাটস লাগে বলে মানুষ বলে না যে আবার কিরকম consequences গুলা থাকে। দ্বিতীয়ত হলো যে আপনার এখন আপনি কি এটা নিয়ে প্রশ্ন করতে পারছেন? পারছেন না। আপনি নিজেও যে কেন সেনাবাহিনী আপনার কি আচরণ কখন কি আচরণ করলো? হ্যাঁ? এবং এখন আমি আমরা করছি আপা, আমি কিন্তু তুলছি ২ মাস আগে করছি আমি এই প্রশ্ন। হ্যাঁ, না আমি বলছি সেনাবাহিনী কারো সঙ্গে, আমি সেটা বলছি। আমি বলে না। হুম। আপনি বলা আর সেনাবাহিনী একজনকে ইন্টারভিউ করা যে কেন সেনাবাহিনীর ভূমিকা তখন কি ছিল আসলে? সেটা কিন্তু আমরা করতে পারছি না। সেটা বলছি আমি, হ্যাঁ? জি, জি। এখন এই বিষয়গুলো আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ, এবং এটা তো আসলে একটা আন্তর্জাতিক কেন আপনার এই এনসিপির সঙ্গে আমেরিকান রাষ্ট্রদূত মিটিং করবেন? কেন আমেরিকান রাষ্ট্রদূত দৌড়ে এসে তারেকের সঙ্গে মিটিং করবে? সুতরাং দেখুন, এটা তো খালি চোখে তাই না, বোঝা শুধু যাচ্ছে। তাই নয়, আমি শুনেছি প্রধান বিচারপতিকে হ্যাঁ, ডক্টর হ্যাঁ, ইউনূসের মিটিং পরিবর্তে হয়েছে। তাকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে আমেরিকান এম্বাসি থেকে। দেখুন, শোনা কথা তো আর বলা যাবে না। এখন প্রচুর তো আসলে এইসব কথা তো গুজব আবার তারপরে আপনি রিউমার আছে। অথেন্টিসিটি ও পাবেন না আপা। হুম। না, হ্যাঁ, এগুলো আসলে আমরা কোনখানে রেফারও করতে পারি না। যেহেতু এগুলো আসলে প্রচুর কিন্তু গুজব তারা আমাদের বৈঠক কাছে করেছেন, আসে। এটা আমরা সত্য। প্রধান হ্যাঁ, উপদেষ্টা এখন প্রধান প্রচুর বিচারপতির সঙ্গে আমেরিকার রাষ্ট্রদূতের কি বৈঠক বৈঠক হবে? করেছেন, কেন বৈঠক হবে? করেছেন। হ্যাঁ, রাইট। এখন প্রচুর গুজব আমাদের কাছে, আপনারা শুনেন, আমরাও শুনি, সোর্স বিভিন্ন জনের আছে। এখন কথা হলো যে আমরা তো বুঝতে পেরেছি যে এটা একটা বড় ধরনের অনেক কিছু ইনভলভড এখানে আছে এবং ছিল এবং এখনো ক্রিয়াশীল। হ্যাঁ? এখন কথা হলো যে সেই জায়গাটায় দাঁড়িয়ে আসলে অমুক কি করলো, তমুক কি করলো, চেয়ে বড় কথা হলো আসলে আমরা যার জায়গা থেকে বর্তমান যে সিচুয়েশন হচ্ছে সেটাকে কতটা কাউন্টার দিতে পারছি বা চেষ্টা করছি, জি। সেটা হলো আমি আমার ব্যক্তিগতভাবে মনে ওন হয় এই করি। জায়গাটায় আমরা হ্যাঁ, শেষ করি। কতটা এবং কাউন্টার আমি আমরা দিতে দেখুন, পারছি। আমি যেমন আওয়ামী লীগ সরকারের সময়েও সমালোচক ছিলাম। আ দা তা যেকোনো নিয়ন্ত্রণবাদী আচরণ যেই করুক না কেন, এবং এই সরকারের সময় আমি সমালোচক। সম্ভবত এই কারণে আমাকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন করা হয়, এবং সবচেয়ে বেশি মানে সব দিক থেকে সত্যি ডাকা, যেহেতু আপনি মানে আন্দোলন আওয়ামী লীগ সরকারের সময় সমালোচক ছিলেন, এখন এই সরকারের সমালোচক। কারণ আমরা তো বাইনারির মধ্যে বিশ্বাস করি যে আওয়ামী লীগ সরকার যারা সমালোচক তারা এই সরকারের সঙ্গে অ্যালাইন হবে, এবং কার্যতই আমাদের বন্ধু-বান্ধব যারা এই আন্দোলনের সবচেয়ে অনেক আপনি যাদের সঙ্গে কথা বলছেন তারা কিন্তু এই সরকার নিয়ে প্রশ্ন বেশি তুলছে না। না, জি, হচ্ছে না। সেই হ্যাঁ, তুলবো। আপাকে জি, একটা প্রশ্ন করতে হ্যাঁ, পারবো? আপাকে একটা প্রশ্ন করতে জি, জি, পারবো যদি করেন, নিশ্চয়ই, করেন, অনুমতি দেন? নিশ্চয়ই। করেন। হ্যাঁ। আ প্রশ্নটা হচ্ছে, আপনি আওয়ামী লীগ করেন না, আমিও আওয়ামী লীগ করি না। ঠিক না, আছে? জয় বাংলা আমার স্লোগান। আপনার কি জয় বাংলা স্লোগান? দেখুন, জয় বাংলা কি আমি আপনার মনে স্লোগান? করি আচ্ছা, এইটার উত্তর কিন্তু আমি অনেক আগে দিয়ে দিয়েছি। যখন জয় বাংলা নিয়ে এই সরকার একটা আইন আমারে করেছিল। হ্যাঁ না বলেন। হ্যাঁ না বলেন। আমি আপনাকে বলি। শুনেন, আমি অ্যানথ্রোপোলজিস্ট, আমি আপনাকে কোয়ান্টিটেটিভ রিসার্চে হ্যাঁ না উত্তর দিব না। জয় বাংলা এই দেশের মানুষের মুক্তির স্লোগান। হ্যাঁ? জয় বাংলা আমি বলি, এবং আমি এটা নিয়ে আমি লিখেছি। জয় বাংলা যখন যার ইচ্ছা সে বলবে। আওয়ামী লীগ যদি নিয়ম করে জয় বাংলা বাধ্যতামূলক করে, এই সরকার সেটা অ অ অবমুক্ত করা মানে এই না যে সেটা বলা যাবে না। অবমুক্ত মানে স্বাধীনতা দেয়া, যে আপনার এটা ইচ্ছা হলে আপনি বলবেন, নাও বলতে পারেন। কিন্তু বাধ্যবাধকতা থাকবে না। আপনি জয় বাংলা আপনি বলবেন, আপনার ইচ্ছা হলে বলবেন। আপনার যদি কেউ মনে করে আমি জয় বাংলা বলব না, বলবে না। আমি আপনাকে প্রশ্নটা এটা করি নাই আপা। কাইন্ডলি আমি আরেকবার বলছি আমার প্রশ্নটা শোনেন। আমি বলছি যে আমরা ওন করি। জয় আমি বাংলা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের করি না, স্লোগান। আমি আওয়ামী লীগ আমি করি না, বলছি আপনিও জয় করেন বাংলা, না। না আমি বলছি তো তুর্য, জয় বাংলা এদেশের মানুষের স্লোগান। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান। জয় আপনার বাংলা আমি স্লোগান মনে করি কিনা? আমার স্লোগান। আপনি কি মনে হ্যাঁ, করেন আমার আপনার স্লোগান আমি স্লোগান? বলছি। আমি মনে আমি তো করি আমার বলছি। স্লোগান।
আমি বলছি আমার স্লোগান, আমার জয় বাংলা এই দেশে মুক্তিযুদ্ধের স্লোগান, এবং এই দেশে যে উপদেষ্টা দুজন আছেন এই সরকার, আমি তাদেরকেও বলছি একদিন টকশোতে যে আপনারা তো জয় বাংলা নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, তাহলে জয় বাংলা কেন অ্যালার্জি হবে? আপনারা শেখ মুজিবের লিডার মেনে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, তাহলে শেখ মুজিব কেন আপনাদের অ্যালার্জি হবে? শেখ হাসিনা তার বাবাকে নিয়ে কি করেছে, বাবার নামে কি কি করেছে, সেটা কিন্তু এদেশে মানুষের কোনো না। শেখ মুজিব এদেশের জনগণের নেতা, শেখ মুজিব সেই মর্যাদায় আছেন। সুতরাং কেন এই এই অন্তর্বর্তীকালীন সরকার মানে টার্গেট হবে মুক্তিযুদ্ধ শেখ মুজিব? জি, আমার আমার আরো দুটো প্রশ্ন ছিল। সেটি একটি হচ্ছে তুর্য কাজী সেনাপ্রধানকে দেখেছেন আজকে, যে তিনি অনেক দিন পরে আজকে আবার মুখ খুলেছেন। সেখানে তিনি ওই যে তাই নাকি? আমি জানি না। আচ্ছা, আচ্ছা। জন্মাষ্টমীতে গিয়েছেন, বলছে এদের সবার। রাইট, আপনারা জোবাদান হাসান দেখেছেন। তো হঠাৎ করে ওনার ঘুম ভাঙলো কোথা থেকে? এসে বললেন যে এই দেশ সবার। হ্যাঁ, দেখুন, একটা হলো যে আমি দেখেছি, মানে আমাদেরকে যেহেতু দেখতে হয় প্রতিনিয়ত, সাংবাদিকরা ফোন করে এই জন্য। ঘুম ভাঙাভাঙি না, আমার কাছে মনে হচ্ছে মানে উনি তো পলিটিক্যালি অ্যাক্ট করছেন, মানে উনি কখনো নিজে বলছেন, কখনো আমার কাছে মনে হচ্ছে যে উনি বলতে বাধ্য হতেও পারে, আমি জানি না, কিন্তু টোনটা সেরকম মনে হয় আর কি, কথাবার্তা যে ল্যাঙ্গুয়েজ গুলো হয়, আমরা যদি ন্যারেটিভ অ্যানালাইসিস করি, যেটা উনি কারো পক্ষ হয়ে বলছেন কিংবা উনি নিজে বলছেন। আসলে এই ধরনের পোস্টে বা সেনাবাহিনীর যেটা একটা বড় ভূমিকা আলোচিত হচ্ছে, বা সেটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে এখন উনি যা বলছেন সবে পলিটিক্যাল, এক ধরনের লঞ্চিং পলিটিক্যাল কথাবার্তায় বলছেন। এদের সবার এগুলো তো ধরেন বইয়ের ভাষা, কেতাবি ভাষা, এটা ওনার ভাষা কেন হবে? এদের সবার, এটা তো এটা এই পৃথিবী সবার, এটা তো এরকম কথাবার্তা, তাই না? মানুষ মরণশীল, এই টাইপের কথা। সুতরাং এদের সবার ঘুম ভাঙা না। আমার কাছে মনে হচ্ছে উনি কখন কি পলিটিক্যালি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, অ্যাড করছেন, সেগুলো সেগুলো স্পেশালি একটা পলিটিক্যাল মেসেজের মতো। এটা ওনার ঘুম ভাঙা বা ঘুমানো ছিল এরকম ওনার টাইপের। পলিটিক্যাল মেসেজটা আমরা কি পেলাম আসলে? এটা উনি যেহেতু নানা ধরনের ইনসিকিউরিটির বিষয়টা আসছে, এবং বিশেষ করে এটা আপনার ইউএন এ আলোচিত হয়েছে বাংলাদেশের মাইনরিটি ইনসিকিউরিটিটা, সেক্ষেত্রে এই জন্যই উনি মেসেজটা দিয়েছেন যে মানে এই ওনার দিক থেকে উনি চাচ্ছেন এই দেশে সকল মাইনরিটি নিরাপত্তা, এবং বলছে তো সকলকে নিরাপত্তা দেওয়া হবে, কেউ অনিরাপদ বোধ করবে না। কিন্তু এই ধরনের বক্তব্য উনি প্রথমে বলেছেন যে আপনাদের সকলের নিরাপত্তার দায়িত্ব আমার। তো এগুলো আসলে রাষ্ট্রের জায়গা থেকে কিছু বিবৃতি দিতে হয়, যে মব ভায়োলেন্স হওয়ার পরে ওনারা বলেন কখনো মব সহ্য করা হবে না, এইরকম একটা বাণী আর কি। আইন নিজের হাতে তুলে নিবেন না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনেমাটিক আর কি। রাইট। এখন কোন আপা, ধরেন যেই যে কাউন্টার, একটা তো কাউন্টার দাঁড়ানো খুব জরুরি যদি এই দেশকে বাঁচাতে হয়, তাই না? সেই কাউন্টার হওয়ার কোনো উপায় কি দেখছেন? দেখুন, একটা হলো কাউন্টারে হওয়ার একমাত্র জায়গা থাকতে পারে মুক্তিযুদ্ধ। আমার কাছে মনে হয় এই জায়গা থাকতে না। এটাই হলো বাংলাদেশের মানুষের সবচেয়ে শক্তিশালী স্ট্যান্ড, এবং বাংলাদেশের মানুষ এখনো, আমি বিশ্বাস করি, এবং এটার ফল মানে এটার রিফ্লেকশন আমরা সবসময় দেখেছি। এদেশের মানুষ সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে আবেগের জায়গা, সবচেয়ে গৌরবের জায়গা ৭১ এর মুক্তিযুদ্ধ। এবং মুক্তিযুদ্ধের বিষয়ে তারা কিন্তু ইউনাইটেড। হ্যাঁ? মোস্ট মানে সবাই না। আমি মনে করি যে জামাত কখনো ইউনাইটেড না, কিংবা যারা ৭১ বিরোধী তারা ইউনাইটেড না। কিন্তু এখনো আমি মনে করি যে যদি আপনার না, যে কালকে পোস্ট, একমাত্র তারা বাদে, খুব স্পেসিফিক বলি। আমাদের হাজারটা মত আছে, হাজারটা পথ আছে। কিন্তু একমাত্র জামাতি এবং তাদের আন্ডা বাচ্চা, আমি এভাবে করে বলি, বাদে আর সবাই অন্তত মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা একমত। হ্যাঁ, এখন একমাত্র মানে এটা আমি মনে করি এখন ১ম শর্ত হতে পারে মুক্তিযুদ্ধ। ২য় শর্ত হতে পারে এই যে আপনার যে করিডোর, বন্দর, যে বিষয়গুলো নিয়ে আ কথা হচ্ছে, এবং যেটা নিয়ে খুব শঙ্কার জায়গা তৈরি হচ্ছে, সেগুলি রক্ষা করার জায়গাটা। এই দুটো জায়গায় হতে পারে এখনকার মানুষের এই বন্দোবস্তের বিরুদ্ধে লড়াইয়ের একটা আ মানে স্তম্ভ। জি। কাজী তুর্য কই গেলেন আপনি? আপনাকে দরকার, আমি শেষ করতে হবে। তো সেই জায়গাটা কি তৈরি হবে? আশু কোনো, মানে আপনাদের নিজের ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সূতিকাগার। সেখানে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? দেখুন, আপনাদের বলাটা তো খুব কঠিন। কারণ এই আন্দোলনে যারা ধরেন ছিল আপনি একটা তারা শিক্ষক নেটওয়ার্ক, আমরা দেখেছি তারা শুরু থেকেই একটু, একটু করে কেমন করে এই আন্দোলনের পেছনে ভূমিকা রেখেছে। সো একটু শিক্ষক উল্টো, নেটওয়ার্কে সবাই যে আবার একই জায়গায় অবস্থান করছে সব বিষয়ে তা না কিন্তু। না আপনাকে এটা নিশ্চয়ই স্পষ্ট করতে হবে। বললেনই আপনি, না, আপনি যেমন নিজে আপনাকে একটু বেরিয়ে এসেছেন। স্পষ্ট বলছি যে শিক্ষক নেটওয়ার্ক ১ম থেকেই আন্দোলন থেকে আমার এর ৫% আছে, একটু পরে চলে যাবে আমার মানে এই আপনার জি, আমিও শেষ করব। পাওয়ার।
হ্যাঁ, যে শিক্ষক নেটওয়ার্ক আমি আপনাকে ১ম থেকে বলছি যে আন্দোলনের মধ্যে কিন্তু ধাক্কাধাক্কি হয়েছে জামাত ইসলামের বিষয়টা নিয়ে, শিবিরের বিষয়টা নিয়ে, এবং আমি কিন্তু এই আন্দোলনেই শিবির বিরোধী অবস্থানেই ছিলাম। মানে এই আন্দোলন থেকেই। তো সেখানে শিক্ষক নেটওয়ার্কের সবকিছুর সঙ্গে যে সবাই জড়িত তা না। শিক্ষক নেটওয়ার্ক, এবং বলে রাখি, শিক্ষক নেটওয়ার্কে কয়েকজনই কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে। সবকিছু তারা কে, আম কে? আ একটু পরিষ্কার করে দেন যাতে করে মানুষ বুঝতে পারে। না, আমি এটা বলব না, এটা সবাই জানে। হ্যাঁ, বলব যে বেশ কয়েকজনই কিন্তু এগুলা নিয়ন্ত্রণ করে। শিক্ষক নেটওয়ার্কেও যে খুব গণতন্ত্র চর্চা হয় এটাও আমি বলব না। এবং তারা নিজেদের মতো করে কিন্তু বিশেষ করে, এবং আপনার সবাই সবকিছু জানেও না যে কিভাবে হচ্ছে, কি হচ্ছে। সুতরাং শিক্ষক নেটওয়ার্কের মধ্যে যে খুব গণতন্ত্রের চর্চা আছে, আ একেবারে ১০০ সেটা বলা যাবে না। এটা আমি ১ম থেকেই বলেছি এবং এটা নিয়ে প্রশ্ন তুলেছি। এবং শিক্ষক নেটওয়ার্কের বেশ কয়েকজন আ তারাই কিন্তু নিজেরা মানে নিজেরা আলাপচারিতার মধ্যে দিয়ে একটা ছোট কোটার একটা গ্রুপ করে এবং সেটাই দেখুন, এই যে ৪ তারিখে বিশেষ করে ৪ঠা অগাস্ট আপনার যখন শিক্ষক নেটওয়ার্ক একটা সাংবাদিক সম্মেলন করল, যেটা আপনারা জানেন যে রূপান্তরের রূপরেখা, এবং সেখানে আমার স্পষ্ট মনে আছে অপরাজেয় বাংলায় আমাকে সাংবাদিকরা প্রশ্ন করল যে, "আপনারা তো আজকে প্রেস ক্লাবে এটা দিচ্ছেন, এটার মধ্যে কি আছে?" আমরা কিন্তু অনেকে জানতাম না আসলে কি এটা। তো আমি তখন একজনকে ফোন দিলাম। তখন উনি বললেন, আমি বললাম, "এটাতে কি হচ্ছে? এটা তো আমরা জানি না।" কারণ এটা রূপান্তরের রূপরেখা, এরকম একটা বড় একটা পরিবর্তনের একটা রূপরেখা এতদিন ধরে তৈরি করা হচ্ছে। কিন্তু সেটা অনেকেই জানে না। হ্যাঁ? তখন না এই কারেন্ট ছিল না, এই নেটওয়ার্ক ছিল না, অমুক ছিল না, তমুক ছিল না। শিক্ষক নেটের মধ্যে একটা কোটারি গ্রুপ আছে যেটা সবসময় নিজেদের মতো করে কাজ করে, সেটা অন্যদেরকে আসলে জানতে দেয় না। সুতরাং শিক্ষক নেটওয়ার্কে যে সবাই, এবং এটা শিক্ষক নেটওয়ার্কে গণতান্ত্রিকভাবে সবকিছু চর্চা হতো, তখন পর্যন্ত এটা আমি দেখিনি। তো সুতরাং আমি তখন থেকে শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে আসলে একটু ডিটাচড আসলে। এজন্য আমাকে যারা যত সময় শিক্ষক নেটওয়ার্কের পাঠ হিসেবে বলেছে, আমি বলেছি যে আমি শিক্ষক নেটওয়ার্কে আম আ মানে ঠিক আমাকে মানে যদি প্রতিনিধি বলে আমি সেটার সঙ্গে নাই। এবং আমরা দেখেছি, আমরা আলাদা করে একটা শিক্ষক সমাজ করেছি। আমি বলছি না এটা শিক্ষক নেটওয়ার্কেরই আ আ একটা আ পরিবর্তে অল্টারনেটিভ আ ফোরাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ নামে একটা ফোরাম করেছি। সেটা একটা প্যারালাল, কিন্তু আমি বলছি না অল্টারনেটিভ। কিন্তু এই শিক্ষক নেটওয়ার্কে নিজেদের গণতান্ত্রিক চর্চা নিয়ে আমি আম আ প্রশ্ন তুলেছি। হ্যাঁ? জি। এবং আমি আমি যেটা জানতে চাচ্ছি, এই যে শিক্ষক সমাজ যেটি করেছেন প্যারালালি, আমরা আপনাদেরকে কি সক্রিয় দেখব? বর্তমানে যেই তাণ্ডব বাংলাদেশে চলছে তার সক্রিয় তো বিরুদ্ধে? আমরা হচ্ছি আমাদের মতো করে। এখন দেখুন, একটা হলো যে এই যে ডাকসু নিয়ে, যে ডাকসুতে যেভাবে তৈরি করা হচ্ছে, এবং এই যে ছাত্র রাজনীতি হলে নিষিদ্ধ করা। আমরা কিন্তু প্রশ্ন তুলেছি যে ভিসি সিন্ডিকেট বাদে এই ধরনের এবং সিদ্ধান্ত নিতে পারে। শিবিরকে কোনভাবে কোন না কোন ফর্মে শিবিরের হাতে এবং ডাকসুটি তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। ইভেন ভিসির কোন এখতিয়ার আছে যে একটা ফোরামে বলা যে ছাত্র রাজনীতি বন্ধ হলে, এটা তো সিন্ডিকেট ভাবে কোনভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাই। সুতরাং এই প্রশ্ন কিন্তু আমরা তুলেছি। আর প্রক্টর হলো বিশ্ববিদ্যালয়ের একজন আ ওসি টাইপের একটা বিষয় আসলে, যে নিরাপত্তার দায়িত্ব আছে, হ্যাঁ? প্রক্টরের কি ক্ষমতা আছে যে এই ধরনের সিদ্ধান্ত দেওয়ার? সুতরাং জি, এগুলো নিয়ে কিন্তু আমরা প্রশ্ন তুলছি। জি। এবং এই যে একটা বলছে মানে যে শিবির সেবামূলক কর্মসূচি পালন করছে হলে। তো এই যে একটা রাজনীতি, শিবিরের রাজনীতি সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে, এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে পানি বিতরণ করছে। শিক্ষক সমাজের লোকজন কথা শিক্ষকরা কথা বলেছেন যে বিশ্ববিদ্যালয় আসলে মানে এই ধরনের বিষয় হলে স্বয়ং ভিসি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। জি। সিন্ডিকেটেড মানে ভিসির কর্তৃত্ব পরায়ণতা নিয়ে প্রশ্ন আসে যে ভিসি কাউকে তোয়াক্কা করছেন না। সুতরাং আমরা কিন্তু প্রতিবাদ করছি না তা না। সব প্রতিবাদ যে আসলে মিডিয়াতে একটা সেন্সরশিপ আছে, মিডিয়ায় একটা সেলফ সেন্সরশিপ জারি আছে, এবং এটা নিয়ে আমরা কথা বলেছি সবসময়। এবং মিডিয়ায় কখন সেলফ সেন্সরশিপ জারি রাখে সেটা আমরা জানি। হ্যাঁ? এখন সব নিউজ যে পত্রিকা আসতে দেয় তাও কিন্তু না। আমরা দেখেছি যে বিভিন্ন পত্রিকা আগে যেগুলো অনেক বেশি মানে প্রতিবাদী পত্রিকা হিসেবে ছিল, মানুষের কাছে পৌঁছাতো। এখন সেই পত্রিকাগুলোরও আমরা দেখেছি কি পরিস্থিতি আসলে। কিরকম তারা সরকারের মানে তোষামোদ করছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে যে কথা বলা হচ্ছে না তা কিন্তু না। কথা বলছে, সব বলা যে আবার সবার কানে পৌঁছাচ্ছে সমভাবে তাও না।